প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি জীববিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিগত কয়েকটি ক্লাস ধরে আমরা নবম এবং দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় জীব পরিবহন সম্পর্কে পড়ছিলাম। আজকে তারই ধারাবাহিকতা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়বো, তার হচ্ছে হৃৎপিণ্ডের গঠন। মানুষের হৃৎপিণ্ডের গঠন, অর্থাৎ আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে তার গঠন। হৃৎপিণ্ডর গঠন কথাটা আসলে মনে আসলেই সবার মধ্যে এমন একটা ভাব চলে আসে যে এটা অনেক কঠিন, এটা শেখা যাবে না, এটা বাদ দিয়ে পড়তে হবে, এই ধরনের একটা টেন্ডেন্সি চলে আসে বেশিরভাগ শিক্ষার্থীদের ভিতরে। আমি চাই সেই টেন্ডেন্সি থেকে দূরে সরে তোমরা হৃৎপিণ্ড সম্পর্কে জানো, কারণ এটা একটা সাধারণ জ্ঞানের মধ্যেও পড়ে যায় যে হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ, কোনটা কি, এগুলো জানা এবং হৃৎপিণ্ড সম্পর্কে জানা। বিভিন্ন সাধারণ রোগসমূহ সম্পর্কেও যদি ভালোভাবে বুঝতে হয় তাহলে হৃৎপিণ্ড সম্পর্কে জানতে হবে। আজকে আমরা খুব সহজ করে হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে জানবো। হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে জানার প্রথমেই আমাদেরকে জানতে হবে হৃৎপিণ্ড কাকে বলে। যদি কখনো তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে চলে আসে যে হৃৎপিণ্ড কি, কাকে বলে, তখন তোমরা কি লিখবে? দেহের যে প্রকোষ্ঠময় পেশল অঙ্গের, প্রকোষ্ঠময় অর্থাৎ যার মধ্যে কিনা চারটি প্রকোষ্ঠ আছে বা কুঠুরি আছে, চারটি থলির মতো অংশ রয়েছে, তাকে বলা হচ্ছে প্রকোষ্ঠ। পেশল অর্থাৎ মাংসপেশি দিয়ে তৈরি। দেহের যে প্রকোষ্ঠময় পেশল অঙ্গের নিরবিচ্ছিন্ন ছন্দময় সংকোচন প্রসারণের মাধ্যমে, নিরবিচ্ছিন্ন মানে কখনো যেটা থামে না, চলছে সবসময় একটা নির্দিষ্ট ছন্দে চলতে থাকে, তাকে বলা হয় নিরবিচ্ছিন্ন। নিরবিচ্ছিন্ন ছন্দময় সংকোচন এবং প্রসারণ, অর্থাৎ সংকুচিত হবে এবং প্রসারিত হবে। প্রসারণের মাধ্যমে সম্পূর্ণ দেহে রক্ত সংবহিত হয়, তাকে হৃৎপিণ্ড বলে। আরেকবার আমি বলছি যে দেহের যে প্রকোষ্ঠময় পেশল অঙ্গের নিরবিচ্ছিন্ন ছন্দময় সংকোচন প্রসারণের মাধ্যমে সম্পূর্ণ দেহে রক্ত সংবহিত হয়, তাকে হৃৎপিণ্ড বলে। এখন যদি মনে করো পরীক্ষার সময় হৃৎপিণ্ড কি আসেনি, হৃৎপিণ্ডের গঠন আসছে, তাও কিন্তু হৃৎপিণ্ডের সংজ্ঞাটা তোমাদেরকে দিতে হবে। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে পড়বো, যদি পরীক্ষার সময় অনুধাবনমূলক প্রশ্নে বা জ্ঞানমূলক প্রশ্নে আসে হৃৎপিণ্ডের আকার কিরূপ, এরপরেরটা হচ্ছে হৃৎপিণ্ডের আকার। যদিও এটা হৃৎপিণ্ডের গঠনের মধ্যে পড়ছে এবং হৃৎপিণ্ডের গঠন আসলে তোমাদেরকে পুরোটাই দিতে হবে। হৃৎপিণ্ডের আকার হচ্ছে হৃৎপিণ্ড মানে বা কোথায় অবস্থান করে, অবস্থান এবং আকার। হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের বাম দিকে, অর্থাৎ বুকের যে গহ্বর সেই গহ্বরের বামে এবং দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ। তাহলে আকারটা কেমন? ত্রিকোণাকার, ত্রিভুজাকৃতি, তিন কোণা আকার ফাঁপা, অর্থাৎ ফুলে থাকা একটা অঙ্গ, ফাঁপা মোটা অঙ্গ। এটি হৃৎপেশি নামক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি। অর্থাৎ আমাদের শরীরে ঐচ্ছিক পেশি আছে, অনৈচ্ছিক পেশি আছে। যে পেশি আমরা চাইলেই নাড়াচড়া করতে পারি সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি, আর যে পেশিগুলোকে আমরা চাইলেই নাড়াচড়া করতে পারি না সেটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। তো হৃৎপিণ্ড বিশেষ ধরনের এক ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি, যাকে বলা হয় হৃৎপেশি। অর্থাৎ এটাকে পুরোপুরি অনৈচ্ছিক পেশিও বলা যাবে না, এটা কিন্তু সবসময় সংকুচিত প্রসারিত হয়। অনৈচ্ছিক পেশি সাধারণত আমরা সংকোচন প্রসারণ করতে পারি না, কিন্তু এটা সংকুচিত প্রসারিত হয়, কিন্তু এটা আবার আমাদের ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয় না। এটা নির্দিষ্ট গতিতে সবসময় চলতেই থাকে, অর্থাৎ নিরবিচ্ছিন্ন ভাবে নিজের তালে সে সবসময় সংকুচিত প্রসারিত হয়। আমরা চাইলেই এর সংকোচন প্রসারণ বন্ধ করতে পারি না, আবার চাইলেই বন্ধ হয়ে যায় হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ চালু করতে পারি না। তাই বলা হচ্ছে এটি হৃৎপেশি নামক এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দিয়ে আবৃত। এটা একটা ছোট প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নও বলা যায়, আবার অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেনও বলা যায়, বহু নির্বাচনী প্রশ্নও বলা যায়। হৃৎপিণ্ডের উপরের আবরণের নাম কি? উপরের আবরণ নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তাহলে হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক পাতলা একটা পর্দা দিয়ে আবৃত থাকে। এই পর্যন্ত তোমাদের পরীক্ষার সময় গঠন আসলে দিতেই হবে, সংজ্ঞা দিতে হবে, অবস্থান, আকার, এগুলো। কিন্তু যদি আলাদা করে আসে হৃৎপিণ্ড কাকে বলে, তখন তোমরা শুধু এই সংজ্ঞাটুকু দিবে। যদি আসে হৃৎপিণ্ডের আকার কিরূপ বা হৃৎপিণ্ডের অবস্থান বলো, অবস্থান হচ্ছে হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত, এটা হচ্ছে তার অবস্থান। আর যদি আসে হৃৎপিণ্ড কেমন আকারের, হৃৎপিণ্ড ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ, এটা হচ্ছে তার আকার। তাহলে প্রথমটা হচ্ছে সংজ্ঞা, তারপরে এতটুকু হচ্ছে অবস্থান, এরপরে আসছে এতটুকু হচ্ছে তার আকার। এছাড়া হৃৎপিণ্ড কি দিয়ে তৈরি? হৃৎপিণ্ড হৃৎপেশি দিয়ে তৈরি, অর্থাৎ বিশেষ ধরনের এক ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি। হৃৎপিণ্ডের উপরের আবরণকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম, অর্থাৎ পুরো হৃৎপিণ্ডের উপরে একটা সাদা পাতলা পর্দার মতো অঙ্গ রয়েছে। এই পর্দা রয়েছে পাতলা, এই পর্দাটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম। এবার আসি হৃৎপিণ্ডের গঠনের মূল বিষয়গুলোর ভিতরে। সবসময় মনে রাখবা, হৃৎপিণ্ডের গঠনের মধ্যে আমরা সবসময় চারটা জিনিস শিখবো একেবারে হিসাব করে। আমরা জানবো হৃৎপিণ্ডের কয়টা স্তর, অর্থাৎ পুরো হৃৎপিণ্ডের মধ্যে মাংসপেশির স্তর রয়েছে। আমরা পড়েছি হৃৎপেশি নামক
বিশেষ ধরনের অলৈচিক পেশি দিয়ে তৈরি। এর একটা স্তর রয়েছে মাংসপেশির। এটা কয়টা স্তরে বিভক্ত? ফার্স্টে আমরা জানবো এর বাইরের স্তরটা কয়টা স্তরে বিভক্ত। দ্বিতীয়ত আমরা জানবো একটা হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ। এরপরে আমরা জানবো একটা হৃৎপিণ্ডে কতগুলো কপাটিকা। এরপরে আমরা জানবো একটা হৃৎপিণ্ডে কতগুলো রক্তবাহিকা। এই চারটা জিনিস সম্পর্কে আমরা জানবো। প্রথমে জানবো স্তর সম্পর্কে, প্রকোষ্ঠ সম্পর্কে, কপাটিকা সম্পর্কে, সব শেষে আমরা জানবো হৃৎপিণ্ডের রক্তবাহিকা রয়েছে কয়টা রক্তবাহিকার সাথে হৃৎপিণ্ড কানেক্টেড। আবারও বলছি, প্রথমে জানবো স্তর সম্পর্কে, দ্বিতীয়ত জানবো প্রকোষ্ঠ সম্পর্কে, তারপরে জানবো কপাটিকা সম্পর্কে, তারপরে সর্বশেষ আমরা জানবো এর বাহিকা সম্পর্কে। বাহিকা বা কপাটিকা আগে পিছিয়ে হলো বা স্তর আগে পিছিয়ে হলো কোনো সমস্যা নেই। প্রথমে আমরা যেহেতু জানবো স্তর সম্পর্কে, হৃৎপিণ্ডের মোট 3টি স্তর, বহিস্তর বা এপিকার্ডিয়াম, মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম এবং অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম ইংরেজিতে বলে। এখন এই মায়োকার্ডিয়াম যেহেতু বলছি যে 3টি স্তর, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর, আমরা আগে দেখে নিই চিত্রের মধ্যে। এটা একটা হৃৎপিণ্ডের চিত্র। এই হচ্ছে বহিস্তর, অর্থাৎ হৃৎপিণ্ডের বাইরে এই যে কালো দাগটা দিয়েছি, এই স্তরটাকে আমরা বলবো বহিস্তর বা এপিকার্ডিয়াম। এরপরে এদিক থেকে এখানেও একটা স্তর, এখানে এই স্তরের মাঝখানে যে সাদা অংশটা রয়েছে এই স্তরটাকে আমরা বলবো মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম। এই সাদা অংশটাকে আমরা বলবো মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম। এরপরে ভেতরে যে অংশটা, এই যে এটা আর এটা, দুটো কালার শুধু দেখানো হয়েছে বোঝানোর জন্য, কোথায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আর কোথায় অক্সিজেন যুক্ত রক্ত সেটা বোঝানোর জন্য, দুটো একই জিনিস। তো এই যে স্তরটা শুরু হচ্ছে এখানে এই লাল বা নীল, এই স্তরটাকে বলা হবে অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম, তাহলে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, এই তিনটা হচ্ছে হৃৎপ্রাচীরের 3টি স্তর। প্রথমে আমাদের জানতে হবে হৃৎপ্রাচীরের 3টি স্তর সম্পর্কে। তাহলে জানলাম বহিস্থ স্তর, যদি ইংরেজি নামটা মনে না থাকে তাহলে লিখবে বহিস্থ স্তর, মধ্যস্তর আর একেবারে ভেতরেরটা অন্তঃস্তর। বহিস্তর মানে বাইরের স্তর, সহজে মনে রাখা যায়। তারপরে হচ্ছে মধ্যের স্তর, একেবারে ভেতরের স্তরটাকে বলবো আমরা অন্তঃস্তর। একটা হৃৎপিণ্ডের আমি বলেছি যে 4টা জিনিস জানতে হবে। প্রথমটাই হচ্ছে হৃৎপ্রাচীরের স্তর। স্তর সম্পর্কে আমরা জেনে গিয়েছি। এখন আমরা জানবো হৃৎপ্রাচীরের প্রকোষ্ঠ সম্পর্কে। হৃৎপিণ্ডের ভেতরের স্তর ফাঁপা এবং 4টি প্রকোষ্ঠে বিভক্ত। ফাঁপা এই সম্পর্কে আমরা আগে জানি, এখন আমরা জানবো 4টি প্রকোষ্ঠে। 2টো প্রকোষ্ঠ উপরে থাকে আর 2টো প্রকোষ্ঠ থাকে নিচে। পুরো হৃৎপিণ্ডেরই 2টো উপরে থাকে প্রকোষ্ঠ আর 2টো থাকে নিচে। নিচের প্রকোষ্ঠ 2টি আকারে বড় আর উপরের প্রকোষ্ঠ 2টি আকারে একটু ছোট। প্রকোষ্ঠগুলো হচ্ছে ডান অলিন্দ, বাম অলিন্দ, এই দুটো থাকে উপরে প্রকোষ্ঠ, আর ডান নিলয় এবং বাম নিলয় এই দুটো থাকে নিচের প্রকোষ্ঠে। এবার আমরা চিত্র সহকারে জানবো যে 4টি প্রকোষ্ঠ। একটু আগে আমরা স্তর জেনেছি 3টি, এখন আমরা জানছি যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টি। পড়েছি বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। এই হচ্ছে একটা হৃৎপিণ্ড। এটা হৃৎপিণ্ডের একটা প্রকোষ্ঠ। ঠিক এই জায়গাটা আবার হৃৎপিণ্ডের আরেকটা প্রকোষ্ঠ। এই একটা প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ। মনে রাখবে তোমার হাতের ডান দিকে যেটা থাকবে সেটা বাম নিলয়, বাম অলিন্দ। কারণ কেন সেটা বাম? তোমার হাতের ডান দিকে যেটা থাকবে, যদি পেজটাকে তোমার বুকের কাছে এভাবে ঘুরিয়ে ধরো তাহলে কিন্তু দেখবে ওই জায়গাটা পড়তেছে তোমার হাতের বাম দিকটি পড়ছে ডান দিকে আর ডান দিকটা পড়ছে বাম দিকে। খেয়াল করো, এটা আমার হাতের ডান পাশ, তাহলে এটা হবে বাম, কারণ এটাকে বুকের কাছে ধরলে এভাবে ধরবো না, উল্টো দিকে করে যদি বুকের কাছে ধরো তাহলে দেখবে তোমার বাম পাশটা ডান দিকে চলে আসছে আর ডান পাশটা বাম দিকে চলে গেছে। তার জন্য হাতের ডান পাশে যেটা থাকবে, উপরের দুটোকে সবসময় বলা হচ্ছে অলিন্দ, হাতের ডান পাশে যেটা থাকবে সেটা বাম অলিন্দ। এই যেটা হাতের ডান পাশে আছে উপরে দুটো অলিন্দ, এটা হচ্ছে অলিন্দ। তাহলে এই পাশের এটা কি হবে? এটা হবে ডান অলিন্দ। তাহলে এই পাশের এই প্রকোষ্ঠটা হচ্ছে বাম অলিন্দ আর এই পাশের এই প্রকোষ্ঠটা হচ্ছে ডান অলিন্দ। তাহলে এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ। এই দুটো জিনিসের উপরে এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ। এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে ডান অলিন্দ। আর নিচের দুটো হচ্ছে নিলয়। এগুলো বলেছি যে অলিন্দ থেকে নিলয়ের আকার বড়। তাহলে নিলয়, তাহলে হাতের ডানে যেটা পড়বে সেটা হচ্ছে বাম নিলয়, হাতের বামে যেটা পড়বে সেটা হচ্ছে ডান নিলয়। এই হচ্ছে হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ। সোজা কথা, উপরে দুটো অলিন্দ, নিচে দুটো নিলয়। দুটো অলিন্দ, তাহলে একটা হাতের একটা হবে বাম অলিন্দ, একটা হবে ডান অলিন্দ। আর নিচে দুটি হচ্ছে নিলয়, তাহলে একটা বাম নিলয়, একটা ডান নিলয়। আর আমাদের হাতের ডান পাশেরটা হবে বাম অলিন্দ, হাতের বাম পাশেরটা হবে ডান অলিন্দ। সেম হাতের ডান পাশেরটা হবে বাম নিলয় আর হাতের বাম পাশেরটা হবে ডান নিলয়। তাহলে আমরা দুটো জেনে গিয়েছি। একটা হচ্ছে প্রাচীর হচ্ছে 3টি স্তরে বিভক্ত, বহিস্তর, অন্তঃস্তর আর হচ্ছে মধ্যস্তর। আর হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠে বিভক্ত কুঠুরিতে, সেটি হচ্ছে বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয় এবং ডান নিলয়। এরপর আমরা জানবো, বলেছি যে কপাটিকা সম্পর্কে।
তৃতীয় ভাগটা, প্রথমটা স্তর, তারপরটা হচ্ছে প্রকোষ্ঠ, তারপরটা হচ্ছে কপাটিকা। হৃৎপিণ্ডের উভয় অলিন্দ ও নিলয়ের মাঝে যে ছিদ্রপথ আছে, উভয় অলিন্দ এবং নিলয়ের মাঝে যে ছিদ্রপথ আছে তা খোলা বন্ধ করার জন্য কপাটিকা বা ভালভ থাকে। ছিদ্রপথ বলতে একটু খেয়াল করো, একটা স্তর, এই স্তর থেকে এই স্তরে রক্ত যাওয়ার জন্য এই যে আঙ্গুলের মতো দুটো অংশ দেখা যাচ্ছে, এই দুটোকে বলা হচ্ছে কপাটিকা। আবার এই স্তর থেকে এই স্তরে যাওয়ার জন্য আঙ্গুলের মতো যে দুটো অংশ রয়েছে, এই দুটো অংশকে বলা হচ্ছে কপাটিকা। এই কপাটিকা গুলো এক স্তর থেকে আরেক স্তরে, অর্থাৎ রক্ত পাম্প করার সময় কখনো বন্ধ থাকে, কখনো খুলে যায়। তো উভয় অলিন্দ নিলয়ের মাঝে এটা হচ্ছে ছিদ্র। তো উভয় অলিন্দ এবং নিলয়ের মাঝে যে ছিদ্র আছে তা খোলা বন্ধ করার জন্য কপাটিকা বা ভালভ থাকে। হৃৎপিণ্ডের মোট 4টি কপাটিকা রয়েছে, যথা বাইকাস্পিড কপাটিকা, ট্রাইকাস্পিড কপাটিকা, 2টি হয়েছে অর্ধচন্দ্রাকার কপাটিকা। তাহলে টোটাল 4টি। বাইকাস্পিড কপাটিকা 1টি, ট্রাইকাস্পিড কপাটিকাও 1টি, 2টি, আর 2টি রয়েছে অর্ধচন্দ্রাকার। তাহলে 2 দিয়ে 4টি হলো। একটু যদি আমরা খেয়াল করি, এখানে এইটাকে বলা হচ্ছে বাইকাস্পিড কপাটিকা, অর্থাৎ বাম অলিন্দ আর বাম নিলয়, এই অলিন্দ আর নিলয়ের মাঝখানে যে কপাটিকা, সেই কপাটিকাকে বলা হবে বাইকাস্পিড কপাটিকা। আর ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকা আছে সেটাকে আমরা বলবো ট্রাইকাস্পিড কপাটিকা। বাইকাস্পিড কপাটিকাও একটি, ট্রাইকাস্পিড কপাটিকা একটি। 2টা দরজা নিয়ে, দুটো অংশ নিয়ে একটি ধরা হয় ছিদ্র আর কি। ছিদ্রটা একটি, এখানেও ছিদ্র একটি। তাহলে বাইকাস্পিড, এই পাশেরটা বাম পাশেরটা বাইকাস্পিড, ডান পাশেরটা হবে ট্রাইকাস্পিড কপাটিকা। এখন আসি আরো দুটো কপাটিকা সম্পর্কে আলোচনা করি। এই যে একটা কপাটিকা, এই যে আরেকটা কপাটিকা, ছিদ্রপথ, অর্থাৎ রক্ত এভাবে প্রবেশ করে এই পথে, এই ছিদ্রপথে উপর দিয়ে শরীর থেকে, হৃৎপিণ্ড থেকে বের হয়ে যায়। ঠিক আবার এই পাশ দিয়ে ঢুকে এই ছিদ্রপথে হৃৎপিণ্ড থেকে বের হয়ে যায়। তো বের হয়ে যাওয়ার জায়গাটা, তো এইখানে প্রবেশ করে এই বাইকাস্পিড কপাটিকা দিয়ে ঢুকে এই কপাটিকা দিয়ে বের হয়ে যায়। এই কপাটিকার নাম হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। সেম এখানে ট্রাইকাস্পিড কপাটিকা দিয়ে প্রবেশ করে এখান দিয়ে বের হয়ে যায়, এই কপাটিকার নাম হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। অর্থাৎ এই দুটো কপাটিকার নামই হচ্ছে একই নাম, কিন্তু কপাটিকা কয়টি? মোট 2টি। তাহলে এটা হচ্ছে অর্ধচন্দ্রাকার কপাটিকা, এটা হচ্ছে, দুটোকে একসাথে দেখানো হয়েছে, দুটো হচ্ছে অর্ধচন্দ্রাকার কপাটিকা। টোটাল কয়টি? 2টি। তাহলে 2টি আর একটি 3টি আর একটি 4টি, টোটাল হৃৎপিণ্ডের 4টি কপাটিকা। নামগুলো মনে রাখতে হবে, বাইকাস্পিড কপাটিকা, ট্রাইকাস্পিড কপাটিকা, আরেকটা হচ্ছে অর্ধচন্দ্রাকার কপাটিকা। আমি 4টি বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম। প্রথমত স্তর, প্রকোষ্ঠ, তারপরে এরপরে কপাটিকা, সবশেষে হচ্ছে রক্তবাহিকা, অর্থাৎ যেই ধমনী শিরার মধ্যে দিয়ে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করছে এবং যেই ধমনী শিরার মধ্যে দিয়ে রক্ত হৃৎপিণ্ড থেকে বের হয়ে যাচ্ছে। তো হৃৎপিণ্ডের মোট 4টি রক্তবাহিকা রয়েছে, অলিন্দ ও নিলয়ের মাঝে সাথে সরাসরি এরা যুক্ত। রক্তবাহিকা গুলো হলো মহাশিরা, মহাধমনী, ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় ধমনী। মনে রাখার উপায় হচ্ছে মহাশিরার সাথে মহাধমনী, শিরা, ধমনী এবং শিরা। আবার শিরা এবং ধমনী, ফুসফুসীয় শিরা, আবার ফুসফুসীয় ধমনী। উপরোক্ত ধমনী শিরাগুলো মুখে কপাটিকা অবস্থান করে, এই দুটোর মুখের মধ্যে কপাটিকা অবস্থান করে এবং কপাটিকার অবস্থানের ফলে পাম্প রক্ত, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে চাপের ফলে, হৃৎপিণ্ড সংকোচনের ফলে যে রক্তটা পাম্প হয়ে পুরো শরীরে প্রবাহিত হয়, তা একই দিকে চলে যায়, আর উল্টো দিকে এক ফোঁটা রক্ত ফিরে আসতে পারে না। তো খেয়াল করবে, 4টি রক্তবাহিকা সম্পর্কে আলোচনা করবো। হৃৎপিণ্ডের 4টি রক্তবাহিকা। এখানে আমি লিখেছি ঊর্ধ্ব মহাশিরা, অ্যাকচুয়ালি এটা ঊর্ধ্ব মহাশিরা, অর্থাৎ এটা মহাশিরা। মহাশিরার 2টা লাইন, উপরের দিকে যেটা থাকবে তাকে ঊর্ধ্ব মহাশিরা বলবো, নিচের দিকে যেটা থাকবে নিম্ন মহাশিরা বলবো। দুটো মিলে কিন্তু শুধু একটাই ধরা হয়, দুটো মিলে মহাশিরা, কিন্তু এখানে দুটো লাইন, তো দুটো রাস্তা আছে, একটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, একটা নিম্ন। অ্যাকচুয়ালি এই দুটো মিলে একটাই মহাশিরা। ঠিক তেমনি এটা হচ্ছে মহাশিরা, আর এই লাল অংশ যেটা প্রবেশ করছে সেটা হচ্ছে মহাধমনী। এরপরে আসছে, এটাকে বলা হবে ফুসফুসীয় ধমনী, আর সবশেষে এই অংশটা হচ্ছে ফুসফুসীয় শিরা। এই 4টি রক্তবাহিকা রয়েছে। এখানে মনে রাখার উল্লেখ্য যে রক্ত যে লাল অংশে প্রবেশ করছে, মনে রাখবা যে লাল কালার করে দিয়েছি, তোমরা পরীক্ষার সময় কিন্তু কালার করতে পারবে না, আমি এখানে বোঝানোর জন্য করেছি। প্রবেশ করছে কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত, এর মধ্য দিয়ে প্রবেশ করতেছে অক্সিজেন যুক্ত রক্ত, অর্থাৎ ফুসফুসীয় শিরা দিয়ে। আমরা জানি শিরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, একটা শিরা ব্যতিক্রম, সেটা হচ্ছে ফুসফুসীয় শিরা। সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের জায়গায় অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। তাই ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করবে, অলিন্দ থেকে নিলয়ে যাবে, নিলয় থেকে কপাটিকা দিয়ে বের হয়ে মহাধমনীর মাধ্যমে শরীরে চলে যাবে। তার মানে দেখা যাচ্ছে যে ফুসফুসীয় মহাধমনীর মাধ্যমে সম্পূর্ণ দেহে প্রবাহিত হবে। তাহলে ফুসফুসীয় শিরা দিয়ে
অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করবে আর মহাধমনীর মাধ্যমে পুরো শরীরে প্রবাহিত হবে। ঠিক একইভাবে পুরো শরীরে প্রবাহিত হয়ে, যেহেতু অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করছে, পুরো শরীরে কোষে কোষে অক্সিজেন দিয়ে সে বিনিময়ে নিয়ে আসবে কার্বন ডাইঅক্সাইড। সে কার্বন ডাইঅক্সাইড নিয়ে এসে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করবে এবং সেখান থেকে ডান নিলয় হয়ে বের হয়ে যাবে ফুসফুসীয় ধমনী দিয়ে। বুঝতে পেরেছো? ঊর্ধ্ব মহাশিরা দিয়ে প্রবেশ করবে আর ফুসফুসীয় ধমনী দিয়ে বের হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফুসফুসীয় শিরা দিয়ে প্রবেশ করে মহাধমনী দিয়ে বের হয়ে যাচ্ছে, আর আর ঊর্ধ্ব মহাশিরা দিয়ে প্রবেশ করে ফুসফুসীয় ধমনী দিয়ে বের হয়ে যাচ্ছে। মুখস্থ রাখতে হবে এটা, যে ফুসফুসীয় শিরা দিয়ে প্রবেশ করে মহাধমনী দিয়ে বের হয়ে যায়, আর ঊর্ধ্ব মহাশিরা দিয়ে প্রবেশ করে, ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে প্রবেশ করে ফুসফুসীয় ধমনী দিয়ে বের হয়ে যায়। আবারও বলছি যে ফুসফুসীয় শিরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের জায়গায় অক্সিজেন যুক্ত রক্ত বহন করছে, ঠিক তার উল্টোটা আবার ফুসফুসীয় ধমনী করছে। আমরা জানি ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু এক্ষেত্রে একটু ভিন্ন। এখানে ফুসফুস অক্সিজেন যুক্ত রক্ত, ফুসফুসীয় ধমনী অক্সিজেন যুক্ত রক্তের জায়গায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করবে এবং পুরো শরীরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দিবে। নীল রংটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আর লাল রংটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরা প্রবেশ করে পুরো দেহে প্রবাহিত করে কোষে কোষে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দিয়ে এপাশ দিয়ে আবার ফিরে আসবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে, এবং সে এর মাধ্যমে যেহেতু প্রবেশ করেছিল ফুসফুসে থেকে, এখন আবার সে চলে যাবে কোথায়? ফুসফুসে। আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে ফুসফুসীয় ধমনী চলে যাবে। তাহলে আমরা 4টি রক্তবাহিকা সম্পর্কে জানলাম: মহাশিরা, মহাধমনী, ফুসফুসীয় শিরা এবং ফুসফুসীয় ধমনী। তো এই কয়েকটা জিনিস যদি আগে মনে রাখো চিত্রটা থেকে, পরীক্ষার সময় ম্যাক্সিমাম সময় দেখা যায় যে পরীক্ষায় চিত্র আঁকতে কম বলা হয়। আসবে না তা নয়, চিত্রটা জানতে হবে, আঁকাও শিখতে হবে। অবশ্যই যদি তোমরা কেউ আঁকতে না পারো তাহলে অন্তত বর্ণনাটা শিখো। পরীক্ষার সময় দেখা যায় হৃৎপিণ্ডের একটা ছবি দেওয়া থাকে, সেই ছবি অনুযায়ী পরীক্ষায় বর্ণনাটা আর গঠনটা চলে আসে। তো যদি পরীক্ষার সময় হৃৎপিণ্ডের ছবি দেওয়াই থাকে তাহলে তো তোমাকে কষ্ট করে ছবি না আঁকলেও চলবে, তুমি শুধুমাত্র অথবা ওখান থেকে দেখে দেখে ছবি এঁকে তুমি কিন্তু এগুলো চিহ্নিত করতে পারবে। তো তোমাকে আগে জানতে হবে 4টা জিনিস সম্পর্কে। সবার আগে জানতে হবে হৃৎপিণ্ডের কয়টি স্তর হৃৎপ্রাচীরে, তারপরে জানতে হবে কয়টি প্রকোষ্ঠ, তারপরে জানতে হবে কয়টি কপাটিকা এবং রক্তবাহিকা। তোমরা যদি এই কয়েকটা নাম মুখস্থ করো, তাহলে প্রথমেই যদি নামগুলো মুখস্থ করো, কোথা দিয়ে প্রবেশ করছে কোথা বের হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হৃৎপিণ্ডের গঠন আর কিছুই না। তোমাকে এই কয়েকটা জিনিস লিখলে হয়ে যাবে, আর সাথে হৃৎপিণ্ডের সংজ্ঞা, হৃৎপিণ্ডের অবস্থান এবং আকার এবং কি ধরনের পেশি দিয়ে তৈরি, তাই দিলে তোমাদের সম্পূর্ণ হৃৎপিণ্ডের গঠনটা হয়ে যায়। আর হৃৎপিণ্ডের গঠন যদি তোমরা একবার শিখে নাও, তাহলে শুধু সাধারণ জ্ঞান, কোনো জেনারেল নলেজ ছাড়াও তোমাদের নিজেদের জানার জন্য, বিভিন্ন রোগ সম্পর্কে গভীরভাবে বোঝার জন্য, এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে অথবা তার থেকেও বড় পর্যায়ে পড়াশোনা করার ক্ষেত্রে, উচ্চ পর্যায়ে অর্থাৎ পরবর্তী ক্লাসে তোমাদের এই হৃৎপিণ্ডের গঠনটা সবসময় লাগবে। তো সবসময় মনে রাখবে যে এটাকে আমরা কখনো স্কিপ বা বাদ দিতে পারবো না, স্কিপ করতে পারবো না, বাদ দিতে পারবো না, এটা আমাদের জানতে হবে। যদি এই সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আজকে শুধু একটি বিষয়ই আমি অনেক ডিটেলস বুঝালাম যেন তোমরা সহজে বুঝতে পারো। আর আমি আবারও বলছি, তোমরা এখান থেকে এই স্তরগুলো, প্রকোষ্ঠগুলো, কপাটিকাগুলো কিংবা রক্তবাহিকাগুলো আগে ভালো করে শিখে নেবে। তারপরে দেখবে যে কোনটা কয়টা স্তর বিভক্ত, তখন তোমাদের কাছে এই জিনিসটা একদম সোজা লাগবে যে হৃৎপিণ্ডের গঠন আসলে কোনো ব্যাপারই না। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবার অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফিজ।